এই দেয়ালগুলোর ভেতরে একসময় বন্দিরা কাটিয়েছেন দিনের পর দিন, বছরের পর বছর। আজ আমরা ঢুকেছি এমন এক জায়গায় যার প্রতিটা করিডোর, প্রতিটা সেলের পেছনে লুকিয়ে আছে এক একটি গল্প। আমেরিকার এই পরিত্যক্ত জেলখানাটি ছিল একটি ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক নরক, যে নরকে কয়েদিদের সঙ্গী ছিল শুধুই একাকিত্ব। কিন্তু এই নরকের ভেতরেই একজন কুখ্যাত গ্যাংস্টার কিভাবে কাটিয়েছিলেন প্রায় রাজকীয় জীবন। আর এই ছোট ছোট সেলগুলোকে ঘিরে ছিল কিসের এত আতঙ্ক? আজ আমরা ঘুরে দেখব এই পরিত্যক্ত জেলখানার অন্ধকার প্রকোষ্ঠগুলো, আর একদম শেষে দেখাবো এমন একটি সেল যেখানে বন্দীরা শুধু অপেক্ষাই করত। কিসের জন্য তা জানতে চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত। আজ আমরা চলে এসেছি আমেরিকার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ঐতিহ্যবাহী শহর ফিলাডেলফিয়াতে। ওপর থেকে দেখলে মনে হবে এটি যেন কোনো আধুনিক সুরক্ষা বেষ্টিত শহর কিংবা চাকার মতো কোনো অদ্ভুত এক কাঠামো। কিন্তু 1829 সালে যখন এই জেলখানাটি তৈরি হয়, তখন এটি ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রকাণ্ড এক ভবন। সবচেয়ে ব্যয়বহুল এই ভবনটি 1971 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। 2 শতাব্দীর ভয়ালো ইতিহাস বুকে নিয়ে এটি এখন শুধুই একটি পরিত্যক্ত ঐতিহাসিক ল্যান্ডমার্ক। মেইন এন্ট্রেন্স ধরে ভেতরে ঢুকতেই মনে হলো শত বছরের ইতিহাস আঁকড়ে ধরা এই কংক্রিটের দেয়ালগুলো যেন নিঃশব্দে আমাদের স্বাগত জানাচ্ছে। বাইরের ভারী লোহার দরজা ঠেলে মূল ভবনে ঢুকতেই চোখে পড়ল শক্ত কাঠের একের পর এক ছোট দরজার সারি, আর এই প্রতিটি দরজার পেছনেই লুকিয়ে আছে এক একটি অন্ধকার কুঠুরি, কয়েদিদের একাকিত্বের সেল। আজ প্রতিটি সেলই যেন শুধুই এক একটি ধ্বংসাবশেষ। আজ এটা ভেবেই শিহরণ জাগে যে এই ছোট্ট অন্ধকার কুঠুরিগুলোতেই শত শত মানুষকে বছরের পর বছর একাকিত্বের সাথে লড়াই করে কাটাতে হয়েছিল। সেল ব্লকের দীর্ঘ করিডোর ধরে এগোতেই দুপাশে চোখে পড়ে সারিবদ্ধ এই দরজাগুলো। সবগুলোর ভেতরের রূপ প্রায় এক। ছাদে স্বর্গের আলো বা গডস আই নামের একটি ছোট্ট ছিদ্র, একটি বেড ফ্রেম আর একটি কমোড। এই কারাগারের মূল উদ্দেশ্যই ছিল একজন কয়েদি সম্পূর্ণ একা থাকবে। সূর্য ছাড়া আর কোনো মানুষের মুখ দেখা তো দূরের কথা, কথা বলাও ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। এই পর্যায়ে চলে এলাম আমরা জেলের একটি কেন্দ্রবিন্দু বা হাবে। এখান থেকে প্রহরীরা দাঁড়িয়ে নজর রাখতেন প্রতিটি করিডোরে, আর ঠিক এই হাবেই ছিল এই জেলের সবচেয়ে বিখ্যাত বাসিন্দার সেল, আমেরিকার ইতিহাসের সবচেয়ে কুখ্যাত মাফিয়া ডন আল ক্যাপোন। অন্যান্য অন্ধকার কুঠুরির পাশের এই সেলটি যেন এক বিলাসবহুল হোটেল রুম। জেলের কঠোর নিয়মের তোয়াক্কা না করে নিজের টাকা আর ক্ষমতার দাপটে এই সেলটি তিনি বানিয়ে ফেলেছিলেন এক রাজকীয় কক্ষ, যার ভেতরে ছিল রেডিও, কার্পেট আর নামি দামি সব আসবাবপত্র। 1930-এর দশকের ফিলাডেলফিয়া ও শিকাগোর আতঙ্কের নাম ছিল আল ক্যাপোন। ডাকাতি, খুন আর কোটি কোটি ডলার অবৈধ মাফিয়া সাম্রাজ্যের এক চক্রান্তকারী ছিলেন এই কুখ্যাত গ্যাংস্টার। শুধু আল ক্যাপোনই নন, এই জেলে বন্দী ছিলেন আরও অনেক দুর্ধর্ষ অপরাধী। ব্যাংক ডাকাতি ও ধূর্ত সব পলায়নের নাটকের জন্য বিখ্যাত উইলিয়াম জুপন্সকি, কিংবা ভয়ঙ্কর গ্যাংস্টার ফ্লোরেন্স ডিউক ও ফ্রেডরিক টেনুকার মতো কুখ্যাত নামগুলো কাঁপিয়েছিল পুরো আমেরিকাকে। সেন্টার হাবের এই দরজার ঠিক পাশেই টাঙানো আছে শত বছরের আগে সেই দরজাটির একটি পুরনো ছবি, যা কালজয়ী এক ঐতিহাসিক প্রমাণ। দরজাটি পার হতেই চলে এলাম জেলের মূল কেন্দ্রবিন্দুতে। এখান থেকেই সব ব্লকের করিডোরের নজর রাখা যেত। এখান থেকে সরাসরি 9টি প্রধান সেলের প্রবেশপথ দেখা গেলেও এই বিশালাকার কারাগারের মোট সেল ব্লক ছিল 15টি। আমরা একটি একটি সেল ব্লক ধরে এগোতে লাগলাম। 1 নম্বর সেল ব্লক ধরে খুব বেশি আগাইনি, কারণ একটু আগেই আমরা এই পথ ধরেই কেন্দ্রে এসে পৌঁছেছি। 2 নম্বর ব্লক ধরে ভেতরে যেতেই চোখে পড়ল এখানে 3টি করিডোর। কিন্তু কেন এখানে 3টি করিডোর?
আশেপাশে দেওয়া তথ্য যাচাই বাছাই করে জানতে পারলাম জেলখানা খোলার মাত্র ২ বছরের মাথায় কয়েদির সংখ্যা এত দ্রুত বেড়ে গিয়েছিল যে মূল সেন্ট্রাল হাবের নকশার বাইরে গিয়ে নতুন এক্সটেনশন বানাতে হয়েছিল। ২ নম্বর ব্লক থেকে বেরিয়ে আমরা এগোলাম ৪ নম্বর ব্লকের দিকে। এটি একটি বিশালাকার দোতলা স্ট্রাকচার। জীর্ণ দেয়ালগুলোর ভেতরে কড়া নজরদারির নমুনা দেখতে করিডোর থেকে উপরে তাকাতেই চোখে পড়ল প্রতিটা জানালায় লাগানো পুরো লোহার গ্রিল। জানালায় জং ধরা পুরো গ্রিল তো আছেই, সাথে বাইরের প্রতিটি গলিতেই বসানো রয়েছে কড়া লোহার নিরাপত্তা প্রতিবন্ধক। আর ঠিক উপরেই দাঁড়িয়ে আছে প্রহরীদের ২৪ ঘন্টার ওয়াচ টাওয়ার। ভেতরে ঢুকেই এই করিডোর সেলগুলো দেখতে এগিয়ে গেলাম। এখানকার প্রায় প্রতিটা সেলই দেখতে একই রকম, ছোট, অন্ধকার, আর আজ যেন এক একটা ধ্বংসাবশেষ। শোনা যায় এই সেলগুলোর নিঃসঙ্গতা আর বন্দি জীবনের কারণে অনেক ইনমেটই নাকি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। দেয়ালের আশেপাশে এমন কিছু কথাও লেখা ছিল যে দীর্ঘদিন একা থাকতে থাকতে কিছু বন্দী নাকি দেয়ালের সঙ্গে, এমনকি পিঁপড়া আর পোকামাকড়ের সঙ্গেও কথা বলতেন। ভাবুন তো, একটা মানুষ কতটা একা হয়ে গেলে পোকামাকড়ের সঙ্গে কথা বলতে হয়। এ পর্যায়ে আমরা চলে এলাম সেল ব্লক 5-এ। সেল ব্লক 4-এর মতো এটিও 2 তলা বিশিষ্ট, তবে এই ব্লকটি গ্রিল দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। কেন সেটা আমরা ঠিক বুঝতে পারলাম না। তবে শোনা যায় এখানকার কিছু সেল নাকি হন্টেড। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করতে চাই না, তবে একটা জায়গা যেখানে মানুষের বছরের পর বছর বন্দি জীবন পার করেছে, কেউ মানসিক ভারসাম্য হারিয়েছে, আবার কেউ মৃত্যুবরণ করেছে, সে জায়গাটা একটু ক্রিপি থাকবে, সেটাই হয়তো স্বাভাবিক। এরপর আমরা চলে এলাম সেল ব্লক 6 আর 7-এর দিকে। ৬ নম্বর ব্লকটি আগের মতোই গ্রিল দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, তবে ৭ নম্বর ব্লকের দ্বিতীয় তলায় দর্শনার্থীদের যাওয়ার সুযোগ রয়েছে। তাই আমিও সিঁড়ি বেয়ে গেলাম উপরে। উপরে উঠেই চোখে পড়ল পুরনো একটা ইলেকট্রিক সুইচ বক্স। সম্ভবত জেলের ভেতরের আলো কিংবা দরজার কোনো ব্যবস্থার জন্য এগুলো ব্যবহার করা হতো। ঠিক তার পাশেই গ্রিলের মতো লোহার দরজা দিয়ে আটকানো একটা সেল। দরজায় ঝুলছে পাসওয়ার্ড দেওয়া একটা তালা। আর ভেতরে তাকাতেই চোখে পড়ল পুরনো বেড ফ্রেমটা, আর মাথার ঠিক উপরে ছোট্ট একটা ছিদ্র, যেটাকে বলা হতো গডস আই, যেখান দিয়ে সূর্যের আলো এসে পড়তো সেলের ভেতরে। দোতলা থেকে আবার নিচে নেমে সেল ব্লকের করিডোর ধরে সামনে এগোতে থাকলাম। দুই পাশে সারি সারি সেল, প্রায় সবগুলো দেখতে প্রায় একই রকম। কোথাও পুরনো দরজা, কোথাও ভাঙা দেয়াল, আবার কোথাও অন্ধকারের মধ্যে শুধু একটা ছোট্ট ঘর। হঠাৎ একটা সেলের দরজায় আমার চোখ আটকে গেল। এই সেলটার কোনো বেড ফ্রেম নেই, শুধু একটা চেয়ার। ভালো করে লক্ষ্য করলে দেখবেন চেয়ারটা সম্ভবত ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে। কিন্তু এই চেয়ারটা এখানে কেন রাখা হয়েছিল সেটা জানার মতো কোনো তথ্যফলক বা আশেপাশে কোনো স্টাফও ছিল না। তাই সত্যিটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। আপনাদের কি মনে হয় চেয়ারটা কী কাজে ব্যবহার হতো? কমেন্ট করে জানাবেন। সবগুলো সেল ব্লক ঘুরে দেখা শেষ। বের হওয়ার পথে হঠাৎ একটা বোর্ডে চোখ আটকে গেল। সেখানে লেখা ছিল ডেথ রো। নামটা দেখে কৌতূহল হলো। ভাবলাম এতক্ষণ জেলের এতগুলো অংশ দেখলাম, এই জায়গাটা তাহলে কেমন। তাই কৌতূহল নিয়ে ঢুকে পড়লাম ভেতরে। এটাই এই জেলখানার শেষ বড় সংযোজন, সেল ব্লক 15। আগের সেল ব্লকগুলোর তুলনায় এখানকার পরিবেশ একেবারেই আলাদা। সারি সারি ছোট সেল, আর প্রতিটা সেলের দরজার সামনেই দাঁড়িয়ে একটা কৌতূহল অনুভূতি হচ্ছিল। কারণ এখানে সাধারণ বন্দীদের রাখা হতো না, এখানে রাখা হতো জেলের সবচেয়ে বিপজ্জনক কিছু বন্দী। আর ছিল এমন কিছু মানুষ যাদের সামনে আর কোনো ভবিষ্যৎ ছিল না, তারা শুধু অপেক্ষা করত। কিন্তু কিসের জন্য? হ্যাঁ, মৃত্যুর জন্য। এই কারণেই সেল ব্লক 15 পরিচিত হয়ে উঠেছিল ডেথ রো নামে। তবে এখানে গল্পটা আরও অদ্ভুত, কারণ এখানে কোনো মৃত্যুদণ্ডই কার্যকর করা হয়নি। মৃত্যুর সময় ঘনিয়ে এলে তাদের অন্য একটি কারাগারে নিয়ে যাওয়া হতো। অর্থাৎ এই সেলগুলো বন্দীরা অপেক্ষা করত এমন এক দিনের জন্য, যে দিনটি তাদের জীবনের শেষ দিন।